নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জেনে নিয়েছেন যে এই শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫ শিক্ষাবর্ষ থেকে ক্লাস 1 টু ক্লাস 8 পর্যন্ত 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফিল আপ করতে হবে প্রতিটি ছাত্রছাত্রীর জন্য। তো চলুন শুরু করা যাক কিভাবে এই প্রোগ্রেস রিপোর্ট ফিল আপ করবেন। প্রথমেই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ফ্রন্ট পেজটা দেখে নেওয়া যাক। এই ফ্রন্ট পেজে কী কী আছে? ছাত্রছাত্রীর নাম, স্টুডেন্টস নেম, ডেট অফ বার্থ, স্টুডেন্টস আইডি অফ বিএসপি অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষার্থীর যে ক্রমাঙ্ক, আধার নাম্বার, রক্তের গ্রুপ, পিতার নাম, মাতার নাম এবং অভিভাবক বা অভিভাবিকার নাম এবং শিক্ষার্থীর একটা ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে। প্রতি ছাত্রছাত্রীর জন্য ক্লাস 1 টু 8 পর্যন্ত এই ফ্রন্ট পেজটা একবারই ফিল আপ করতে হবে, কারণ ক্লাস 1 টু 8 একটাই এই বইটা থাকবে একটা ছাত্রের জন্য। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ফ্রন্ট পেজ উল্টালে যে পেজগুলো আসবে তা পরপর আমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রতিটা ক্লাসের জন্য 5টা পেজে আপনাকে কাজ করতে হবে এবং সবই এক প্রতি ক্লাসের জন্য, শুধু ফরমেটিভ এবং সামেটিভের নাম্বার ডিভিশনগুলো ক্লাস অনুযায়ী আলাদা এবং সাবজেক্টের যে লোড সেগুলো ক্লাস অনুযায়ী আলাদা আলাদা আছে, বাকি সবই এক। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কীভাবে ফিল আপ করবেন তা দেখে নেওয়া যাক। প্রথমেই বিদ্যালয়ের নাম লিখুন, গ্রাম, চক্র, জেলা, ভিলেজ, বিদ্যালয়ের যে ইউডাইস কোড সেটা লিখুন, বিদ্যালয়ের ইমেল, বিদ্যালয়ের ওয়েবসাইট, বিদ্যালয়ের যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বার অফ দ্য স্কুল, ছাত্র বা ছাত্রীর নাম, শ্রেণী, এখানে 8-এ যেহেতু 8 লিখবেন, বিভাগ কোন সেকশনে পড়ে, তার রোল, মেল না ফিমেল জেন্ডার, জন্ম তারিখ, বাংলা শিক্ষা পোর্টালের তার আইডি, আধার নাম্বার, রক্তের গ্রুপ, তার হাইট, ক্লাস 8-এ যখন পড়ছে তার হাইট কত, ওজন কত, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, তাদের কন্ট্যাক্ট নাম্বার, বাড়ির যে কন্ট্যাক্ট নাম্বার, শিক্ষার্থীর ঠিকানা, হোয়েদার দিব্যাং, সিডব্লিউএসএন ইয়েস অর নো, যদি সিডব্লিউএসএন স্টুডেন্ট হয় তাহলে ইয়েস, না হলে নো লিখবেন। ক্লাস 8-এ পড়ার সময় ওই ছাত্র বা ছাত্রীর একটা রিসেন্ট ফটোগ্রাফ এই পেজে পেস্ট করবেন। অষ্টম শ্রেণীর জন্য এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের সেকেন্ড পেজে আছে ফরমেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন। এই কাজটা আপনারা করেছেন বাংলা শিক্ষা SMS পোর্টালে, তবে এই প্রোগ্রেস রিপোর্টে আপনাকে লিখতেও হবে, আবার SMS পোর্টালেও তুলতে হবে। এখানে বিভিন্ন ক্লাসের একই আছে, শুধু ক্লাস অনুযায়ী এই নাম্বারের যে ডিভিশন সেগুলো আলাদা হবে। দেখুন, ফার্স্ট ফরমেটিভ ফেজের আবার 3টে ভাগ আছে, F1A, F1B, F1C। তার মানে এই যে ফার্স্ট ফরমেটিভ ফেজ প্রতি মাসে কিন্তু আপনাকে নাম্বার এখানে পুট করতে হবে। F1A জানুয়ারি মাসে, F1B ফেব্রুয়ারি মাসে, F1C মার্চ মাসে, এপ্রিল মাসে আপনার সামেটিভ 1 পরীক্ষা হবে এবং মোটামুটি এগুলো প্রতি মাসের তৃতীয় সপ্তাহে নাম্বার দেবেন। তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে যে আপনার ঘাটতিগুলো থাকবে সেগুলো পূরণ করার জন্য রিমেডিয়াল ক্লাস নিতে হবে। একইভাবে সেকেন্ড ফরমেটিভ ফেজের F2A আপনাকে মে মাসে নিতে হবে, F2B জুন, F2C জুলাই মাসে নিতে হবে এবং সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে আগস্ট মাসে। এবং তৃতীয় পর্বের যে ফরমেটিভ ফেজ তার F3A প্রথম যে ভাগটা সেটা আপনাকে নিতে হবে সেপ্টেম্বর মাসে, F3B অক্টোবর মাসে, F3C নভেম্বর মাসে, আর ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসের শেষ দিকে আপনার যে থার্ড সামেটিভ পরীক্ষা হবে। ওই একই প্রতি মাসের তৃতীয় সপ্তাহে আপনি নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এবং তারপর যে ঘাটতিগুলো থাকবে রিমেডিয়াল ক্লাস নেবেন ওই ফোর্থ যে উইক, চতুর্থ সপ্তাহের মধ্যে। তবে আপনাদের সুবিধা মতো নাম্বারগুলো প্রতি মাসে পুট করে দেবেন, পুট করার চেষ্টা করবেন, না হলে কিন্তু কাজের লোড বেড়ে যাবে। ফরমেটিভ ইভ্যালুয়েশনের জন্য প্রতি ক্লাসে প্রতিটি সাবজেক্টের জন্য মোট 9বার আপনাকে ফরমেটিভ নাম্বার এন্ট্রি করতে হবে। প্রতি ক্লাসের জন্য একই সিস্টেম, শুধু নাম্বার ডিভিশন এবং সাবজেক্ট লোড আলাদা আলাদা হবে। পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য সেরকম কঠিন কিছু ব্যাপার নেই। আপনারা বাংলা শিক্ষা SMS পোর্টালে যা কাজ করেছেন সেই অনুযায়ী বিভিন্ন সাবজেক্টের খাতায় লেখা পরীক্ষায় যে নাম্বার পাবে সেগুলো আপনারা এই প্রোগ্রেস রিপোর্টে তুলে ফেলবেন। থার্ড পেজে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ বা লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। এখানে 7টা আইটেম আছে।
এই 7টা আইটেমের উপর ফর্মেটিভ ফার্স্ট ফেজ, ফর্মেটিভ সেকেন্ড ফেজ এবং ফর্মেটিভ থার্ড ফেজে আপনাকে কিছু লিখতে হবে। এখানে একটা কঠিন বিষয় যে এখানে কোনো নাম্বার বা গ্রেড নয়, এখানে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে। যেমন বুদ্ধিমত্তার বৈচিত্র্য, ফার্স্ট আইটেম বুদ্ধিমত্তার বৈচিত্র্য বা প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ওয়ার্ড স্মার্ট অর্থাৎ ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, অর্থাৎ সেই ছাত্র বা ছাত্রী খুব ভালোভাবে রিডিং পড়তে পারে, শুনে মনে রাখতে পারে, সুন্দর বানান করতে পারে, নতুন নতুন শব্দ সঙ্গে আগ্রহ প্রকাশ করে, গ্রুপ স্টাডিতে অংশগ্রহণ করতে চায়। এই ধরনের যদি বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা লিখব ওয়ার্ড স্মার্ট। আবার যদি কোনো ছাত্রছাত্রী অঙ্কের সমস্যা যুক্তি খোঁজায় আগ্রহ দেখায় তাহলে তাকে লজিক স্মার্ট চিহ্নিত করব। কোনো স্টুডেন্ট যদি গণিতের ম্যাপ পয়েন্টিং, বিভিন্ন যে গণিতের ছবি, ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের ছবি, ভূগোলের ম্যাপ পয়েন্টিং এগুলোতে পারদর্শী হয় তাহলে পিকচার স্মার্ট চিহ্নিত করব। আবার কোনো ছাত্র বা ছাত্রী যদি খুব সুন্দর গান করে এবং গানে তার খুব আগ্রহ থাকে, সঙ্গীতের প্রতি তার ভালোবাসা থাকে তাহলে আমরা মিউজিক স্মার্ট চিহ্নিত করব। কোনো ছাত্র বা ছাত্রীর যদি শরীরচর্চা এবং খেলাধুলায় বিশেষ দক্ষতা থাকে এবং খেলাধুলা শরীরচর্চার প্রতি ভালোবাসা থাকে তাহলে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সে আমরা লিখব বডি স্মার্ট। যে সমস্ত ছাত্রছাত্রীর আত্মসম্মানবোধ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেলফ কনফিডেন্স থাকে যে আমি আরও ভালো করতে পারবো, আমার আরও উন্নতি ঘটাতে পারবো, সেই ধরনের ছাত্রছাত্রীর আমরা প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সে লিখব সেলফ স্মার্ট। আবার যেসব ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমরা দেখব যে অন্যের প্রতি তার ভালোবাসা আছে, সহমর্মিতা আছে, সহানুভূতি আছে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা লিখব পিপল স্মার্ট। আবার কিছু কিছু ছাত্রের মধ্যে দেখা যায় যে প্রকৃতিকে ভালোবাসে, প্রাণীকে ভালোবাসে, উদ্ভিদকে ভালোবাসে, সে গাছ লাগাতে ভালোবাসে, বাগান তৈরি করে, তাদের ক্ষেত্রে আমরা প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সে লিখব নেচার স্মার্ট। ফর্মেটিভ ফার্স্ট ফেজের ক্ষেত্রে কিভাবে এন্ট্রি করবেন তা দেখালাম। এবার সেকেন্ড ফেজ ফর্মেটিভ, থার্ড ফেজ ফর্মেটিভের ছাত্রছাত্রীদের যেমন প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স পাবেন সেরকম রেকর্ড করবেন। সেকেন্ড আইটেম হলো আগ্রহ ক্ষেত্র অর্থাৎ এরিয়া অফ ইন্টারেস্ট। ওই ছাত্র বা ছাত্রীর কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, যেমন কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, ছবি আঁকা, ছবি তোলা, ড্যান্স বা নৃত্য, গার্ডেনিং, নাটক, সেলাই, রান্নাবান্না, কবিতা আবৃত্তি, খেলাধুলা, যোগব্যায়াম, বিতর্কে অংশগ্রহণ করা, অন্য ভাষায় কথা বলা, নেতৃত্ব প্রদান, বিভিন্ন ক্ষেত্রে মাটির জিনিস তৈরি করা, মানে বিভিন্ন যে ক্রিয়েটিভ জিনিসপত্র আছে তার কোন ভাগে তার ইন্টারেস্ট আছে সেটা লিখতে হবে। ফর্মেটিভের প্রতি ফেজে কিন্তু এই আইটেমগুলো লিখতে হবে। 3 নম্বর আইটেম হলো পজিটিভ অ্যাটিটিউড বা মনোভাব, সেলফ ডিসিপ্লিন অর অর্গানাইজড, অর্থাৎ ছাত্র কতটা গুছিয়ে নিজেকে উন্নতি করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার মধ্যে কতটা ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা মেনে চলে তা সেটা লিখবেন সেলফ ডিসিপ্লিন আর অর্গানাইজড। ওপেন মাইন্ডেড, কতটা সে ওপেন মাইন্ডেড। কোঅপারেটিভ উইথ ক্লাসমেটস, বন্ধুদের সাথে সহপাঠীদের সাথে কতটা সহযোগিতাপূর্ণ। পাংচুয়াল, কতটা নিয়মানুবর্তিতা। ভেরি গুড লিসেনার, কতটা ভালো শ্রোতা। রেসপন্সিবল ফর ওয়ার্ক ডান, কাজের প্রতি তার দায়িত্ববোধ। রেসপেক্টফুল টু আদার্স, অন্যদের প্রতি কতটা শ্রদ্ধাশীল। গোল ওরিয়েন্টেড অ্যাটিটিউড, তার যে আচরণ সেটা কোনো নির্দিষ্ট লক্ষ্য নির্ভর কিনা। ক্রিটিক্যাল থিঙ্কার, গভীরভাবে চিন্তাভাবনা করতে পারে কিনা। অ্যাটেন্টিভ ডিউরিং লেসন্স, যখন পাঠদান চলে, শিক্ষা গ্রহণ চলে তখন মনোযোগী কিনা। ফ্রেন্ডলি অ্যাটিটিউড, বন্ধুত্বপূর্ণ আচরণ। ইন্টারেস্টেড ইন লার্নিং, শেখার প্রতি আগ্রহ। সিনসিয়ার ইন ওয়ার্ক, কাজের প্রতি গুরুত্ব। কঠিন পরিশ্রম করতে পারে। মোটিভেটিং আদার্স, অন্যকে উজ্জীবিত করতে পারে। অনেস্ট, সততা তার মধ্যে আছে। ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ, তার মধ্যে ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ চিন্তাভাবনা আছে। শোজ লিডারশিপস অ্যান্ড স্কিলস, নেতৃত্ব প্রদান করার ক্ষমতা আছে কিনা। যে যে আপনি পজিটিভ অ্যাটিটিউডের বৈশিষ্ট্য দেখতে পাবেন ওই ছাত্রছাত্রীর মধ্যে, নির্দিষ্ট ফর্মেটিভ ইভ্যালুয়েশনের সময় নির্দিষ্ট জায়গায় আপনি ওটা নোট করবেন। প্রতিটা ফর্মেটিভে এটা লক্ষ্য করতে হবে এবং নির্দিষ্ট জায়গায় আপনাকে নোট করতে হবে। 4 নম্বর আইটেম হলো ব্যতিক্রমী দক্ষতা অর্থাৎ এক্সেপশনাল অ্যাবিলিটি। এর মধ্যে আপনি ছাত্রছাত্রীর মধ্যে খুঁজে পেতে পারেন যে পয়েন্টগুলো, তা হলো অ্যাডাপ্টেবল ইন ডিফিকাল্ট সিচুয়েশন অর্থাৎ কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এনি ম্যানিফেস্টেড অ্যাবিলিটি অফ সিডব্লিউএসএন অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর উদ্ভাসিত ক্ষমতা। এমপ্যাথেটিক অর্থাৎ বিশেষভাবে সহানুভূতিশীল।
সেলফ মোটিভেটেড, স্বতঃপ্রণোদিত হয়ে কর্মে সম্পাদন, এফেক্টিভলি ম্যানেজ টাইম, রিসোর্স অ্যান্ড এনার্জি, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে আপনার যে সম্পদ সেটা ব্যবহার করার ক্ষমতা। এক্সেপশনাল এবিলিটির মধ্যে আপনি যে নির্দিষ্ট গুণ ছাত্রছাত্রীদের মধ্যে খুঁজে পাবেন, আপনি নির্দিষ্ট ফর্মেটিভের জন্য নির্দিষ্ট জায়গায় লিখবেন এবং প্রতি ফর্মেটিভে অর্থাৎ 3টে ফর্মেটিভের জন্য আপনাকে এই পয়েন্টগুলো ফিল আপ করতে হবে। 5 নম্বর আইটেম হচ্ছে উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ বা ফিচার্স অফ অ্যাংজাইটি। এখানে আপনি বিভিন্ন পয়েন্ট পাবেন যেগুলো ছাত্রছাত্রীদের প্যাসিভ রেজিস্ট্যান্স অর্থাৎ বাধার কারণ হয়ে যাচ্ছে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, যেমন অ্যাকাডেমিক অ্যাংজাইটি ইন ইংলিশ, ম্যাথামেটিক্স, হিস্ট্রি এটসেট্রা, অর্থাৎ ইংরাজি, গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যে বিভিন্ন বিষয়ভিত্তিক তার উদ্বেগ আছে, ভয় আছে, সেটা যদি লক্ষ্য করেন তাহলে লিখবেন। অ্যাংজাইটি টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, নিয়মিত স্কুল উপস্থিতির ক্ষেত্রে তার উদ্বেগ আছে, সেটা যদি লক্ষ্য করেন সেটা লিখবেন। অ্যাংজাইটি টু অ্যাপিয়ার টেস্ট, এক্সামিনেশন, ইভ্যালুয়েশন, অর্থাৎ পরীক্ষার সময় তার যে উদ্বেগ ভয় হচ্ছে সেটা যদি থাকে সেটা লিখবেন। অ্যাংজাইটি টু ইন্টারাক্ট উইথ ফ্রেন্ডস, ক্লাসমেটস, বন্ধু সহপাঠীদের সাথে তার কথা বলতেও একটা উদ্বেগ হচ্ছে, এটা লক্ষ্য করলে আপনি লিখবেন। 6 নম্বর আইটেম হচ্ছে শিক্ষণে অপূর্ণতা বা লার্নিং গ্যাপস। আমরা যখন ছাত্রছাত্রীদের পড়াই তখন আমরা লক্ষ্য করি কিন্তু ছাত্রছাত্রীদের কিছু ক্ষেত্রে গ্যাপ থেকে যাচ্ছে, সেই গ্যাপগুলো আপনাকে উল্লেখ করতে হবে, যেমন হাতের লেখা, লেখার অভ্যাস, বানান করা বা ঠিকঠাক চিহ্ন দেওয়ার ক্ষেত্রে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাথামেটিক্যাল প্রবলেমস, গণিতের যে সমস্যা তার ধারণাতে সমস্যা, ম্যাথ অর্থাৎ গণিতের অভ্যাস নেই, ক্যালকুলেশন অফ পজিটিভ এবং নেগেটিভ নাম্বারস, যখন ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার যখন একটা ক্যালকুলেশন করছে সেখানে প্রবলেম হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং হিস্টোরিক্যাল ইভেন্টস বাই টাইম অ্যান্ড প্লেস, ঐতিহাসিক যে ঘটনা এবং তারিখ সময় এগুলো মনে রাখার ক্ষেত্রে সমস্যা, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, গণিতের যে জ্যামিতি, ভূগোল এর যে আঁকা সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, ম্যাপ পয়েন্টিংয়ে তার সমস্যা আছে, গ্যাপ তৈরি হচ্ছে, হেলথ অ্যান্ড স্যানিটেশন এক্ষেত্রে তার অ্যাওয়ারনেস নেই, সচেতনতা নেই, ম্যাথামেটিক্যাল যে ফর্মুলা যেমন গণিতের যেমন সূত্র আছে সেগুলো মনে রাখতে পারছে না, এবং পর্যায়ক্রমিক যে ঘটনাগুলো আছে সেগুলো মনে রাখতে সমস্যা হচ্ছে, যা লক্ষ্য করবেন নির্দিষ্ট ফর্মেটিভ ইভ্যালুয়েশনের সময় নির্দিষ্ট জায়গায় আপনি সেটা তুলে ধরবেন। 7 নম্বর আইটেম হচ্ছে বিশেষ শিখন প্রতিবন্ধকতা অর্থাৎ স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিজ। আপনি যখন ছাত্রছাত্রীদের সাথে ক্লাস করছেন বা তাদেরকে পড়াচ্ছেন দেখবেন কয়েকটা ছাত্রছাত্রী প্রতিবন্ধকতা আসছে লেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, সাধারণ অঙ্ক করার ক্ষেত্রে। তার মানে দেখবেন কিছু কিছু ছাত্রছাত্রী আছে সে কিছুই পড়তে পারছে না, হয়তো বলে দিচ্ছে কিন্তু বাক্যটা পড়তে পারছে না, লিখতে পারছে না, পেন চালাচ্ছে উল্টো পাল্টা লিখছে, কিছুই যার মানে দাঁড়াচ্ছে না। সাধারণ অঙ্ক, খুব সহজ সরল অঙ্ক দিচ্ছেন, সেই অঙ্ক করতে পারছে না, একটা বাধার সম্মুখীন হচ্ছে। এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে আপনি যখন তাকে ফর্মেটিভ ইভ্যালুয়েশন করছেন, নির্দিষ্ট ফর্মেটিভ ইভ্যালুয়েশনের সময় নির্দিষ্ট জায়গায় আপনি তার প্রতিবন্ধকতাগুলো লিখবেন। যেমন পঠনে প্রতিবন্ধকতা হলে লিখবেন ডিসলেক্সিয়া, যদি লেখায় প্রতিবন্ধকতা বা বাধা আসে তাহলে লিখবেন ডিসগ্রাফিয়া, আর যদি খুব সহজ সরল সাধারণ অঙ্কে প্রতিবন্ধকতা আসে তাহলে লিখবেন ডিসক্যালকুলিয়া। লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন অর্থাৎ শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহের যে 7টা আইটেম আছে তা আমরা কিভাবে ফিল আপ করবো তা শেয়ার করলাম। এই পোর্শনটা ফিল আপ করা একটু কঠিন, কারণ আপনাকে সমস্ত যে আইটেমগুলোর এগেনস্টে লিখতে হবে, কোনো গ্রেড পয়েন্ট নয়। এরপরে যে বিপাটা আছে আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ বা বিহেভিউরাল কগনিটিভ আউটকামস, এগুলোর ক্ষেত্রে ফিল আপ করা তুলনামূলক অনেক সহজ, কারণ গ্রেড পয়েন্ট বসাবেন। ধরুন কোনো আইটেমের এগেনস্টে আপনি বুঝলেন ছাত্রটি ভেরি গুড বা খুব ভালো তাহলে এ বসাবেন, যদি গুড বা ভালো হয় তাহলে বি বসাবেন, যদি স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক হয় তাহলে সি বসাবেন, যদি রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট অর্থাৎ আরও উন্নতির প্রয়োজন হয় তাহলে ডি বসাবেন। এখানেও ফর্মেটিভ ফার্স্ট ফেজ, ফর্মেটিভ সেকেন্ড ফেজ এবং ফর্মেটিভ থার্ড ফেজে প্রতিটি স্টুডেন্টের জন্য এই আইটেমগুলির এগেনস্টে আপনাকে এই এ বি সি বা ডি যা হোক বসাতে হবে। এই বিহেভিউরাল কগনিটিভ আউটকামসের মধ্যে 10টা আইটেমস আছে এবং সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকাকে সার্বিক মূল্যায়ন করতে হবে। এগুলো ডিটেলসে একটু আলোচনা করে নেওয়া যাক। আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহের জন্য আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেসের জন্য তার লক্ষ্য স্থিরে কতটা সচেতন, তার শক্তি দুর্বলতা সম্বন্ধে সে সচেতন কিনা, তার চিন্তাভাবনার যে আন্ডারস্ট্যান্ডিং,
তার অনুভূতি, তার মূল্যবোধ, বিশ্বাস, চ্যালেঞ্জ এই সম্বন্ধে সে কতটা ওয়াকিবহাল, এই সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতার মধ্যে পড়বে। এবং যেমন হবে, খুব ভালো হলে এ, ভালো হলে বি, সন্তোষজনক হলে সি এবং উন্নতির প্রয়োজন হলে ডি বসাবেন। সেকেন্ড আইটেম, যোগাযোগের দক্ষতা বা কমিউনিকেশন স্কিল, অর্থাৎ কোনো ছাত্রছাত্রী শিখনে অংশগ্রহণ করছে কিভাবে, সহযোগিতা করছে তাদের পিছিয়ে পড়া বন্ধুদের কিভাবে, গ্রুপ লার্নিংয়ে অংশগ্রহণ নিচ্ছে কিনা, ভয় এবং উদ্বেগ ছাড়া সে পড়াশোনায় অংশগ্রহণ করছে কিনা, এগুলো সব কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়বে। এবং তার পারফরমেন্স অনুযায়ী আপনি নির্দিষ্ট গ্রেড বসাবেন ফর্মেটিভ ফেজ 1, ফর্মেটিভ ফেজ 2 এবং ফর্মেটিভ ফেজ 3-তে। 3 নম্বর আইটেম হচ্ছে সমবেত চিন্তন বা শ্রেণীবদ্ধকরণ, কোল্যাবোরেটিভ থিঙ্কিং অর ক্লাসিফিকেশন। এই আইটেমের মধ্যে পড়বে ছাত্রছাত্রীরা সমবেতভাবে কোনো সমস্যার সমাধান করছে কিনা, সহপাঠীদের সঙ্গে তারা সামাজিক কোনো সমস্যার সমাধানে অংশগ্রহণ করছে কিনা, টিম ওয়ার্ক করছে কিনা, এগুলো এই আইটেমের মধ্যে পড়বে। এই আইটেমে তাদের যেমন আচরণ দেখবেন, যদি আচরণ খুব ভালো হয় তাহলে এ, খুব ভালো অর্থাৎ ভেরি গুড, ভালো হলে বি অর্থাৎ গুড, স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক হলে সি বসাবেন, আর ডেভেলপমেন্টের প্রয়োজন যদি হয় তাহলে ডি বসাবেন। 4 নম্বর আইটেম হচ্ছে অভিজ্ঞতালব্ধ শিখন দক্ষতা বা এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিল। এখানে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে উঠেছে কিনা, তারা যে টেক্সটের বিভিন্ন টপিকস আছে, বইয়ে যে বিভিন্ন টপিকস আছে সেগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করছে কিনা, তারা কতটা বিজ্ঞান মনস্ক হয়েছে, প্রয়োগমূলক সমস্যা সমাধান, বিজ্ঞানের বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী হয়েছে, এই ব্যাপারগুলো উঠে আসবে এই এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিলের মধ্যে। এবং এগুলো আপনি তার পারফরমেন্স অনুযায়ী খুব ভালো হলে এ, ভালো হলে বি, স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক হলে সি, আর রিকোয়ার মোর ডেভেলপমেন্ট বা উন্নতির প্রয়োজন হলে ডি বসাবেন। 5 নম্বর আইটেম হচ্ছে গহীন চিন্তন বা ক্রিটিক্যাল থিঙ্কিং। এর মধ্যে পড়ছে বিভিন্ন যুক্তিতর্কের অবতারণা, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, কম সময়ে এবং খুব সহজে সমস্যার সমাধান করা ইত্যাদি। এই বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিটি ফর্মেটিভে অর্থাৎ ফর্মেটিভ ফার্স্ট ফেজ, ফর্মেটিভ সেকেন্ড ফেজ এবং ফর্মেটিভ থার্ড ফেজে ওই ছাত্রছাত্রীকে আপনাকে গ্রেড দিতে হবে। ভেরি গুড হলে এ, গুড হলে বি, স্যাটিসফ্যাক্টরি হলে সি, রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট হলে ডি। 6 নম্বর আইটেম হলো গণন বা বিশ্লেষণমূলক চিন্তন, কম্পিউটেশনাল অর অ্যানালাইটিক্যাল থিঙ্কিং। এর মধ্যে ছাত্রছাত্রীদের যে বৈশিষ্ট্যগুলো পড়ে সেগুলো হলো পাজল সমাধান, মেন্টাল এবিলিটি টেস্ট, সমাধানের বিকল্প পদ্ধতি উদ্ভাবন ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলো অনুযায়ী বিভিন্ন ফর্মেটিভ ইভ্যালুয়েশনের সময় ছাত্রছাত্রীদেরকে গ্রেড দেবেন এ, বি, সি কিংবা ডি। 7 নম্বর আইটেম হচ্ছে সমস্যা সমাধানের সামর্থ্য বা সার্থক উপসংহার নির্মাণ, প্রবলেম সলভিং অ্যাবিলিটি অর ড্রয়িং এফেক্টিভ কনক্লুশন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যুক্তি নির্ভর বৈজ্ঞানিক যে সিদ্ধান্ত গ্রহণ বা ব্যাখ্যা ছাত্রছাত্রীর মধ্যে থাকবে। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আপনি তাকে বিভিন্ন ফর্মেটিভের সময় গ্রেড দেবেন এ, বি, সি আর ডি। 8 নম্বর আইটেম হলো সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বা ডিসিশন মেকিং স্কিল। যে স্কিলগুলো বা যে দক্ষতাগুলো তাকে নিজে নিজে ডিসিশন নিতে, সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তার ভিত্তিতে তাকে গ্রেড পয়েন্ট দিতে হবে এ, বি, সি অথবা ডি। 9 নম্বর হচ্ছে সৃজনশীল উপস্থাপনের দক্ষতা, অর্থাৎ ওই ছাত্র বা ছাত্রীর যে সৃজনশীল উপস্থাপন, ক্রিয়েটিভ প্রেজেন্টেশন স্কিল, যে স্কিলগুলো তার ক্রিয়েটিভিটি প্রকাশ পায়, যেমন আবৃত্তি, কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নাচ, গান, এসবে তার পারফরমেন্সের ভিত্তিতে তাকে গ্রেড দিতে হবে। খুব ভালো হলে এ, ভালো হলে বি, স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক হলে সি, আরও উন্নতির প্রয়োজন বা রিকোয়ার মোর ডেভেলপমেন্টের জন্য ডি দিতে হবে। 10 নম্বর আইটেম হচ্ছে নান্দনিক বোধগম্যতা বা অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন। এর মধ্যে যে বিভিন্ন নান্দনিক প্রতিভা, যেমন নাটকের ডায়লগ বলা, আবৃত্তি করা, গান করা, বিভিন্ন যে প্রতিভা তার বিচ্ছুরণ যে ঘটছে, সেই অনুযায়ী আপনি তাকে গ্রেড পয়েন্ট দেবেন এ, বি, সি অথবা ডি। এবং সবশেষে শিক্ষিকা বা শিক্ষককে একটা সার্বিক মূল্যায়ন করতে হবে, টিচার্স পারসেপশন ওভারঅল, অর্থাৎ আপনি ফার্স্ট ফেজে যে গ্রেডগুলো দিলেন তারই একটা অ্যাভারেজ আসবে। এই জায়গায় ধরলাম
তার যে ওভারঅল গ্রেড আসছে সেটা হচ্ছে এ। এবং তার নিচে একটা ছক দেওয়া আছে যেখানে সিগনেচার করতে হবে ক্লাস টিচারকে, হেড অফ দ্য ইনস্টিটিউটকে এবং গার্জিয়ানকে দিয়ে সই করাতে হবে। থার্ড সামেটিভের পর এই বুকটা অর্থাৎ হোলিস্টিক রিপোর্ট কার্ড ছাত্র তার বাড়িতে নিয়ে যাবে এবং তার গার্জিয়ানকে দিয়ে সই করিয়ে আবার স্কুলে নিয়ে চলে আসবে। ক্লাস 8-এর স্টুডেন্ট হলে তাকে কিন্তু এই রিপোর্ট কার্ডটা দিয়ে দিতে হবে, কারণ ক্লাস 1 to 8 পর্যন্তই এই হলিস্টিক রিপোর্ট কার্ড অ্যাপ্লিকেবল হবে। সব শেষে প্রতি ক্লাসের জন্য একবার করে ব্যক্তিত্ব জীবনশৈলীর বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলের জন্য আপনাকে কিছু ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানেও গ্রেড পয়েন্ট দিতে হবে। ভেরি গুড, খুব ভালো এ, গুড অথবা ভালো বি, স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ সন্তোষজনক সি, রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট অর্থাৎ আরও উন্নতির প্রয়োজন ডি বসাতে হবে। এখানেও 15টা আইটেম আছে। তার 1 নম্বরে হচ্ছে শ্রবণ দক্ষতা, অর্থাৎ শিখনে মনোযোগী হবে, আগ্রহ দেখাবে, স্বচ্ছন্দে প্রশ্ন করবে। এই লিসেনিং স্কিল বা শ্রবণ দক্ষতা যার যেমন হবে সেই রকম আপনি গ্রেড বসাবেন। সংযোগের দক্ষতা অর্থাৎ কমিউনিকেশন স্কিল, অর্থাৎ ওই ছাত্র বা ছাত্রী কিভাবে শিক্ষক, অন্যান্য সহপাঠী এদের সাথে সংযোগ স্থাপন করছে, কমিউনিকেশন করতে পারছে, সে ব্যাপারে তার বক্তব্য, আত্মবিশ্বাস, ইঙ্গিতের বহিঃপ্রকাশ এগুলো কেমন হচ্ছে সেগুলো দেখতে হবে। সমানুভূতির দক্ষতা অর্থাৎ এমপ্যাথি স্কিল, সহপাঠীদের অভিজ্ঞতা, অনুভূতি, মন্তব্য, তাদের সমস্যা বোঝার ক্ষমতা এগুলো দেখতে হবে। সহযোগিতার দক্ষতা বা কোঅপারেশন স্কিল, সহপাঠীদের সহযোগিতা, যে সমস্ত সহপাঠী দুর্বল তাদেরকে সাহায্য করা, সম্পদ দিয়ে অর্থাৎ তার জিনিসপত্র দিয়ে প্রয়োজন হলে অন্য সহপাঠীদেরকে সাহায্য করা। কথোপকথনের দক্ষতা 5 নম্বরে অর্থাৎ কনভারসেশন স্কিল, সহপাঠীদের সাথে কথা বলা, ছোট এবং বড়দের সাথে উপযুক্ত শব্দ ব্যবহার করে কথা বলা, যাকে যেমনভাবে কথা বলা দরকার সেরকমভাবে ব্যবহার করা। 6 নম্বরে বন্ধুত্ব স্থাপনের দক্ষতা অর্থাৎ ফ্রেন্ডশিপ স্কিল, সহপাঠীদের সাথে তার বন্ধুত্ব গড়ে উঠছে কিনা সেটা দেখতে হবে। 7 নম্বরে দ্বন্দ্ব নিরসন বা সমস্যা সমাধানের দক্ষতা, কনফ্লিক্ট রেজলিউশনস অর প্রবলেম সলভিং স্কিল, অর্থাৎ ওই ছাত্র বা ছাত্রী ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে যে বিভিন্ন দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তৈরি হচ্ছে সেটা সমাধান করতে পারছে কিনা, বন্ধুদের সাহায্য করতে পারছে কিনা এটা দেখতে হবে। 8 নম্বরে মানসিক চাপ মোকাবিলার দক্ষতা বা স্ট্রেস কপিং স্কিল, অর্থাৎ বিভিন্ন সময়ে যে চাপ তৈরি হয়, উদ্বেগ তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে, তা প্রতিহত করতে পারছে কিনা এবং কাটিয়ে উঠতে পারছে কিনা, এই কাটিয়ে ওঠার সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে কিনা তার উপর আপনাকে গ্রেডিং সিস্টেমে গ্রেড পয়েন্ট দিতে হবে। 9 নম্বরে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বা ডিসিশন মেকিং স্কিল, এখানে সমস্যাকে সঠিকভাবে চিহ্নিত করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখতে হবে, দলগতভাবে সমস্যার সমাধানে কতটা আগ্রহী এবং কঠিন পরিস্থিতিতে সে ভয় না পেয়ে সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারছে কিনা এই ব্যাপারগুলো দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে গ্রেড দিতে হবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে পারস্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা বা ইন্টারপার্সোনাল স্কিল, অর্থাৎ সহপাঠীদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে দলগতভাবে কাজ কমপ্লিট করতে পারছে কিনা, কোনো সমস্যার সমাধান করতে পারছে কিনা এটা দেখতে হবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে সাংগঠনিক দক্ষতা বা অর্গানাইজেশন স্কিল, এখানে উপযুক্ত প্রস্তুতি নিয়ে বিভিন্ন বাধা কাটিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং সবাইকে নিয়ে দলগতভাবে কাজ করতে পারা, দলগতভাবে কোনো সমস্যার সমাধান করা, এই যে সাংগঠনিক দক্ষতা সেই ছাত্রছাত্রীর মধ্যে কেমন আছে তা খুঁজে বার করে উপযুক্ত গ্রেড পয়েন্ট দিতে হবে। 12 নম্বর পয়েন্ট আছে আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বা ইমোশন কন্ট্রোল স্কিল, অর্থাৎ ধরুন কোনো ছাত্রর কোনো বিষয়ে আনন্দ হলো, সে এমন একটা বহিঃপ্রকাশ করলো যা দৃষ্টিকটু, অর্থাৎ সমাজ অনুমোদিত পন্থায় সে বহিঃপ্রকাশ ঘটাবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই ধরনের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে হবে এবং সেই অনুযায়ী তাকে গ্রেড পয়েন্ট দিতে হবে। খুব ভালো বা ভেরি গুড হলে এ, গুড হলে বি, স্যাটিসফ্যাক্টরি হলে সি, রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট হলে ডি। 13 নম্বর পয়েন্ট হলো শ্রদ্ধা জ্ঞাপনের দক্ষতা বা রেসপেক্ট স্কিল, এখানে আত্মসম্মান, সহপাঠীদের প্রতি সম্পর্ক, ছোট বড় বয়স্ক প্রতিবন্ধী সকলের প্রতি শ্রদ্ধা এবং শ্রদ্ধা রেখে কাজকর্ম করার ক্ষমতা, এই ব্যাপারগুলো দেখতে হবে এবং সেই অনুযায়ী গ্রেড পয়েন্ট দিতে হবে। 14 নম্বর পয়েন্ট হলো দৃঢ় মত প্রকাশের দক্ষতা বা ইতিবাচক মনোভাব,
অ্যাসার্টিভনেস স্কিল অর পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ দেখতে হবে ইতিবাচক যুক্তিতে নিজের ভাবনায় অবিচল থাকতে ছাত্রছাত্রীরা কেমনভাবে পারফর্ম করছে, তার মত প্রকাশের ক্ষেত্রে কোনো দোদুল্যমান থাকছে কিনা, যা প্রকাশ করছে, যে মত প্রকাশ করছে তা দৃঢ়ভাবে এবং নির্ভীকভাবে করতে পারছে কিনা, সেই অনুযায়ী তার গ্রেড পয়েন্ট হবে। ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশের লাস্ট পয়েন্ট অর্থাৎ 15 নম্বর পয়েন্ট হলো নেতৃত্বদান বা লিডারশিপ। সহপাঠীদের উপর সুস্থ প্রভাব বিস্তার করে বিভিন্ন সমস্যার সমাধান করে নেতৃত্ব প্রদান, অর্থাৎ কোনো ছাত্র যদি সামনের সারিতে এগিয়ে এসে অন্যের হয়ে একটা সমস্যার সমাধান করতে নেতৃত্ব প্রদান করে সুস্থভাবে, সেটা কে কেমন পারছে দেখে তার গ্রেড পয়েন্ট দিতে হবে। ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, এই পোর্শনটা প্রতি ক্লাস শেষে একবারই করতে হবে। আর মনে রাখবেন এই হলিস্টিক রিপোর্ট কার্ড আপনি যখন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ছাত্রছাত্রী আসবে তাদের হাতে তুলে দেবেন এবং ক্লাস 8-এর পরও ছাত্রছাত্রীর হাতে এটা তুলে দিতে হবে। বাকি সমস্ত ক্লাসে কিন্তু গার্জেনের সই করানোর জন্য পাঠানোর পর আবার ফেরত নিতে হবে এবং শিক্ষককেই এটাকে জমা রাখতে হবে। আবার যদি কোনো ছাত্রছাত্রী টিসি নেয় তখন কিন্তু টিসি সার্টিফিকেটের সাথে এই হলিস্টিক রিপোর্ট কার্ডটি ছাত্রছাত্রীকে দিতে হবে নতুন স্কুলে নিয়ে যাওয়ার জন্য। 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের প্রতিটি পেজে কিভাবে আপনি এন্ট্রি করবেন তা আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করলাম। ভিডিওটি বড় হয়ে গেলেও আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।